দুয়ারে রিপোর্টারে কালীঘাটের কাকু সংক্রান্ত খবর আবার নিয়ে আসবো, আপডেট পেলেই নিয়ে আসবো। তবে তার আগে কিছু জেলার খবর আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ অনেকেই দুয়ারে রিপোর্টার দেখার জন্য বসে থাকেন, অপেক্ষা করেন নিউজ 18 বাংলায়। এবার দেখাবো আলিপুরদুয়ার বীরনগর কলেজে কি ঘটে গেল। শিক্ষিকার স্বামী, তিনি কলেজে ঢুকে এক শিক্ষককে কি মারলেন। শিক্ষিকা স্বামী, চিকিৎসক স্বামী, ডাক্তার, তিনি মস্তান। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কে অধিকার দিয়েছে, কত বড় মস্তান তিনি, কেন এরকম ভাবে কলেজে ঢুকে মেরে গেলেন? বিরাট ব্যাপার তো তার। মারাত্মক ব্যাপার অয়নদা, বড়সড় চেহারা, সেই কারণে বোধহয় তিনি কলেজের ভিতরে ঢুকে একেবারে মানে অধ্যক্ষের রুমের সামনে সেই কলেজের একজন অধ্যাপককে এভাবে তো কার্যত টুটি চিপে ধরছেন, আর পাশে দাঁড়িয়ে থেকে দেখছেন অন্যান্যরা। কি চলছে এই কলেজগুলোতে তা পরিষ্কার বোঝা যায়। কোথায় আইন, কোথায় নিরাপত্তা মানুষের? একজন অধ্যাপক যদি কলেজের ভেতরেই তিনি সুরক্ষিত না থাকেন, সব থেকে বড় হচ্ছে যে অধ্যাপকের স্বামী, যে অধ্যাপিকার স্বামী মারতে গেলেন, সেই অধ্যাপিকা তার সন্তানদের কি শেখাবেন? আর ডাক্তার স্বামী মস্তান স্বামী, তিনি বা তার সন্তানদের কি শেখাবেন? রাজকুমার, একদমই অয়নদা, এই প্রশ্নটি কিন্তু উঠছে যে জানা যাচ্ছে যে ওই অধ্যাপিকার সাথে ওই বীরপাড়া কলেজের একজন অধ্যাপকের বিরোধ। তার জেরে তার স্বামী, অর্থাৎ ওই অধ্যাপিকার স্বামী কলেজে এসে কলেজের ভেতর এভাবে একজন অধ্যাপকের ভেতরে চড়াও হলেন। আর ওই কলেজ কর্তৃপক্ষ কি করছে এই প্রশ্ন কিন্তু উঠছে। অয়নদা, একটু জানিয়ে রাখি যে এই ঘটনা কিন্তু মিটমাট করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি যে এই যে এত বড় একটা ঘটনা, যে ঘটনা শোরগোল পড়ে গেছে, সেটা থানায় সামান্য এফআইআর টুকু পর্যন্ত হয়নি, অর্থাৎ সালিশি হয়েছে, সালিশিতে এই ঘটনা মিটিয়ে নেওয়া হয়েছে, এই রকমটা কিন্তু জানতে পারছি আমরা। সালিশির পেছনে কারা আছে? আক্রান্ত শিক্ষকের বক্তব্য দেখাবো, তারপরে তোমার কাছে যাব। সালিশি, পুলিশে এফআইআর হবে না? গন্ডগোলটা হচ্ছে ওই ম্যাডাম কোন ক্যান্ডিডেটের আর কি খাতা সিজ করছিল, ওএমআর সিট 10 মিনিট পার হয়ে যাওয়ার পরেও ওই সিটটা ক্যান্ডিডেটকে দেয়নি। হ্যাঁ, তারপরে আমি খাতা দিয়ে সই করলাম। তো এই সান আঞ্জুম নামে ম্যাডাম আমাকে থ্রোয়িং করলো যে আমার পারমিশন ছাড়া আপনি খাতাটা কি করে দেবেন। ওর হাজবেন্ডকে দেখাচ্ছে এই লোকটা আমাকে বাজে ব্যবহার করছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে হিট করছে, কালার ধরে 2-3 বার আছাড় দিল। আমার অবস্থা খুবই খারাপ, জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ তো এফআইআর করেনি, আমি তো করতে গেছিলাম। তো আমাদের সিনিয়র টিচাররা ওরা বললো যে কলেজে বসবে আজকে, তো কলেজে বসছে, দেখা যাক কি হয় এখন। পুলিশ কি চোখে ঠুলি পড়ে আছে? যদি এফআইআর নাও করে, শতপ্রণোদিত মামলাও তো করতে পারে। আমি আবার বলছি রাজকুমার, সালিশি কেন? সালিশিতে কারা ছিলেন? হয়তো দেখো, যেটা জানা যাচ্ছে যে এই সালিশি কিন্তু কলেজেই বসেছিল। কলেজের যে বিভিন্ন পক্ষ, অর্থাৎ কলেজের যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন এবং এই যে আক্রান্ত শিক্ষক এবং ওই কলেজের প্রিন্সিপাল, সকলে মিলে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে এবং এখনো সেই চেষ্টা চলছে বলেই আমরা জানতে পারছি। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় কাণ্ড, তাহলে দেশে কি আইন নেই? রাজ্যে কি কোনো আইনি ব্যবস্থা নেই? একজন বহিরাগত, তিনি হতে পারেন মাথাভাঙা হাসপাতালের চিকিৎসক, তিনি হতে পারেন অনেক বড় ডাক্তার, কিন্তু বীরপাড়া কলেজ তো তার কর্মক্ষেত্র নয়। মেনে নেবেন এই সালিশি, প্রিন্সিপালও মেনে নেবেন। আপনার কলেজের পড়ুয়ারা আর কি বলবেন আপনাকে এরপরে? আপনি সালিশি করছেন, সালিশিতে এবার মিটমাট করাচ্ছেন নাকি? কি বলছেন প্রিন্সিপাল, দেখুন। হ্যাঁ, ওটা এফআইআর হয়েছে এবং পরবর্তীকালে ওটা নিয়ে মিটমাটের দিকে এগোচ্ছে আর কি। হ্যাঁ, ওটা এফআইআর হয়েছে এবং পরবর্তীকালে ওটা নিয়ে মিটমাটের দিকে এগোচ্ছে আর কি। মিটমাটের দিকে এগোচ্ছে, বাহ, অসাধারণ। এইরকম ভাবে মাস্তানি দেখিয়ে মিটমাট আমরা দেখাবো আবার। এ দেখুন, গতকাল একটা ছবি দেখিয়েছিলাম, দারুণ মজা পেয়েছিলেন। একজন প্রধান শিক্ষকের কি নাচ, একদম ফান্টুস, একদম মাল খেয়ে মঞ্চে উঠে খালি গায়ে কি নাচ, ভাইরাল ভিডিও। আরে ইনি নাকি অসুস্থ, দিনের পর দিন স্কুলে যান না, বাবা অসুস্থ, বেড রেস্টে আছেন, তাই মেয়ে স্কুল চালান। মেয়ে আবার বলেছিলেন কালকে পড়ুয়াদের, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না।
আপনি কি ক্লাস নিচ্ছেন? এইটা আপনি ছিল স্কুলের প্রশ্ন। কে? ওই যে দেখুন আপনি স্কুলে দিদিমণি? কত বড় দাপট ওই মহিলার। তিনি ও ম্যাডাম। বলেছিলেন আমি তো ডিউটি দিচ্ছি বাবার হয়ে। শিক্ষিত মেয়ে তো ডিউটি দিচ্ছেন। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কি ব্যবস্থা হবে এবার? দেখো, এই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু শ্যামপুর দক্ষিণ সার্কেলের যিনি এসআই আছে তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে হাওড়া জেলা প্রাথমিক সংসদের যে চেয়ারম্যান আছেন কৃষ্ণ ঘোষ, তিনি কিন্তু তার পরামর্শে কিন্তু আজ স্কুলে গিয়েছিলেন এসআই। এবং তিনি যেটা জানা যাচ্ছে যে এসআই কিন্তু, যেটা আমাদের যে খবর দেখানো হয়েছিল যে তিনি দীর্ঘদিন স্কুলে আসছেন না এবং তার পরিবর্তে তার মেয়ে ক্লাস করাচ্ছেন, এটা কিন্তু সত্যতা তিনি মেনে নিয়েছেন। সেটা এসআইও সেই রিপোর্টে উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু স্কুলে আসছেন না এবং তার মেয়ে তার পরিবর্তে ক্লাস নেয়। এই যে প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে কিন্তু হাওড়া জেলা যে প্রাথমিক সংসদের যে চেয়ারম্যান আছেন কৃষ্ণ, তিনি জানাচ্ছেন যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আগামী শুক্রবার কিন্তু ওই প্রধান শিক্ষক শ্যামপুর দক্ষিণ সার্কেলের তিনি এসআই আছেন, তিনিও তার মেয়েকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। শুক্রবার এই মেয়ে এবং প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে। আমরা কিন্তু কড়া নজর রাখবো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে। দেখুন কৃষ্ণ ঘোষ কি বলছেন। স্কুলের হেড টিচার, উনি মাঝে মাঝেই স্কুল যেতেন না এবং গেলেও সঙ্গে মেয়েকে করে নিয়ে যেতেন, মেয়ে ক্লাস নিত। আমরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছি, আমরা খুব দ্রুত আইনানুগ পদক্ষেপ করব। স্কুলের সবাইকে কনসার্ন এসআই সমস্ত সবাইকে নিয়ে আমরা একটা হিয়ারিং করব, খুব কড়া পদক্ষেপ নেব। আমরা দরকার হলে টিচারকে সাসপেন্ড করব। ভিডিওর বিষয়টা আমাদের স্কুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা আপাতত স্কুলের পার্টটা দেখছি, সেখানে খুব সিরিয়াস অ্যালিগেশনস যে বাইরে থেকে কেউ এসে স্কুলে ক্লাস নিতে পারেন। আর এবার দেখাবো তৃণমূলের দ্বন্দ্ব। তৃণমূলের দ্বন্দ্ব অনেক প্রকার হয়, বহু প্রকার, গুণে শেষ করা যাবে না, কিন্তু এটা একটা অন্যরকম প্রকার। চন্দ্রকোনায় তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে দুই নেতাই দখল করতে চান, তাই দুই নেতা দখল করতে চান বলে দুটো তালা মেরে দিলেন। দেখুন, দুটো তালা লাগানো আছে। এবার দেখুন, একজন সহসভাপতি আরেকজন সভাপতি, তাদের তালা লাগানো। তৃণমূল অফিসে দুই নেতার দুই তালা, তৃণমূল অঞ্চল সভাপতির তালা, তৃণমূল অঞ্চল সহ সভাপতির তালা। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। কেন এরকম হলো? তালা 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 তালাবাজি কেন? দেখো কার দখলে থাকবে তৃণমূলের এই দলীয় কার্যালয়, অর্থাৎ অঞ্চল সভাপতি না অঞ্চল সহসভাপতি, এই নিয়ে দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরে। এবং যেটা জানা যাচ্ছে, প্রায় 1.5 মাস ধরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কল্লা যে বুথের দলীয় তৃণমূলের দলীয় কার্যালয়, সেই কার্যালয় চাবি দেওয়া হয়েছে। শুধু এক পক্ষ নয়, এখানে অঞ্চল সভাপতি যেমন তাদের গোষ্ঠী, তার যে অনুগামীরা তারা চাবি দিয়েছেন, অপরদিকে সহসভাপতি তার অনুগামীরাও চাবি দিয়েছেন। এক কথায় দুটি চাবি পড়েছে দলীয় কার্যালয়ে, যার ফলে দলীয় কার্যালয়ে কোনো রকম কি হবে? কেউ কি দায়িত্ব নিচ্ছেন? জেলা নেতৃত্ব কি দায়িত্ব নিচ্ছে? কারণ এরপর একজন বলছেন আবার রক্তারক্তি নাকি ঘটে যাবে। সুকান্ত, একদমই দেখো নন্দা, যেটা ওই এলাকার অঞ্চল সহসভাপতি ইসমাইল খান, তিনি অবশ্য হুমকি দিচ্ছেন যে যদি কোনো রকমে জোর করে পার্টি অফিস, সেটাই বলছি যে জেলা নেতৃত্ব কিছু দেখছে, মানে একটা বাজে পরিস্থিতি হতে হবে। এই নিয়ে আমরা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের যে সভাপতি আশিস সুতাইতের সাথে যোগাযোগ করেছিলাম। উনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে হ্যাঁ, একটা সমস্যা রয়েছে, তবে খুব দ্রুত সমস্যা মিটিয়ে দেখা যাক দুই নেতার সমস্যা কত দ্রুত মেটে। তরজা তো চলছেই। এখন নির্দল সাসপেন্ড হয়ে নির্দল রয়েছে, নির্দলদের যারা সমর্থন করছিল তারা তালা দেওয়ার পর তৃণমূলের কর্মীরা সেখানে আরেকটি তালা দেয়। তারপর নিজেদের মধ্যে একটা তো অবশ্যই রয়েছে। উনি 1 বছর ধরে পার্টি অফিসে আসছিলেন না, তারপর পঞ্চায়েত বোর্ড গঠনের পর নিয়মিত পার্টি অফিস খোলা হচ্ছিল। 11ই আগস্ট বোর্ড গঠনের পর ওরা জোর করে সেই পার্টি অফিসে সাপোর্টটা ওখান থেকে ইসমাইল জিয়াবুর খান, নজিবুর রহমান, যারা অঞ্চল কমিটির মেম্বার, তারা দিয়ে।
অঞ্চল সভাপতি তিনি ওই অফিসে ঢুকতে পারছেন না, ঢুকছেন না, হ্যাঁ, যে আমরা ওই জায়গাতে যাব না। উনি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে, আর আমাদের মধ্যে একটা লড়াই তৈরি করার রাস্তা তৈরি করেছে। এখানে আমাদের নবীন প্রবীণের কোনো গণ্ডগোল নাই, এখানে যারা অরিজিনাল তাদেরকে বাদ দিতে যাচ্ছে। এই মুহূর্তে যদি পার্টি অফিস খুলে দেয়, আমি জানি পার্টি অফিসটা বন্ধ থাকা ভালো, কেন আরো রক্তক্ষয়ী হবে। স্থগিত থাক, যে যার বসে রাজনীতি করুক। আর মেদিনীপুর পুরসভায় বিক্ষুব্ধ তৃণমূল বিক্ষুব্ধ, আর সেই তৃণমূল মহকুমা শাসকের দ্বারস্থ। কারণ মহকুমা শাসক পুর প্রশাসক, মেদিনীপুর পুরসভায় তৃণমূলেরই কোন দল, কাদের বিরুদ্ধে কারা, কেন এসডিওর দ্বারস্থ কেন হতে গেলেন, কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, অনেকদিন ধরে এই প্রবলেম চলছে, কেন মেটানো যাচ্ছে না কোন দল? অবস্থা, সেই টালমাটাল অবস্থা নিয়ে মূলত মেদিনীপুর সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিল মেদিনীপুর পৌরসভার যে 10 জন কাউন্সিলর, যারা ডিসেম্বর মাসের শেষের দিকে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। সেই 10 জন কাউন্সিলর কিন্তু বুধবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিল। যদিও তারা খোলসা করে কিছু জানাননি যে কি কারণে তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বা কি বিষয়ে আলোচনা করার জন্য তারা এসেছেন। তবে তারা এটুকু জানিয়েছেন যে যেহেতু পৌর প্রশাসক রয়েছেন মেদিনীপুর সদর মহকুমা শাসক, তাই পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে তাকে মূলত অভিযোগ জানানোর জন্যই তারা গিয়েছিলেন। যদিও মহকুমা শাসকের তারা দেখা পাননি এবং ফিরে এসেছেন, কিন্তু এই মেদিনীপুর পৌরসভার যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থার জন্যই তারা যে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিল এবং আগামী দিনে তারা যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে কিনা তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে মেদিনীপুর শহর জুড়ে। ধন্যবাদ। আমরা 10 জন বিমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অবস্থানে বসেছিলাম, আপনারা জানেন। আবার বলছি, এসডিও মিদনাপুর মিউনিসিপ্যালিটি একটা পার্ট, প্রশাসনিক পার্ট, ওনার সাথে আমাদের কিছু কথা আছে। আজকে কথা বলি, এটাও তো একটা মিউনিসিপ্যালিটির পার্ট। উনি এসডিওর সাথে কথা বলে ওনার সাথে কি ধরনের কথা হলো সেটা আপনাদের কাছে অবশ্যই জানাবো। শুধু শাসক দলের নেতারাই যে বা কর্মীরাই যে পুকুর ভরাট করেন, পুকুর চুরি করেন তা নয়, ব্যক্তিগতভাবেও পুকুর চুরি হয়ে যাচ্ছে। এই সুযোগে, এই ফাঁকে নেট চুরি কর, নিজের পুকুর, তা সত্ত্বেও আপনার বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট করতে পারেন না। হিঙ্গলগঞ্জে নিউজ 18 বাংলায় পুকুর ভরাটের ছবি। আমরা যখন ক্যামেরা নিয়ে ধাওয়া করলাম তখন ক্যামেরা দেখে পুকুরের মালিক তালা দিয়ে বাড়িতে ঢুকে গেলেন। ঘরের ভেতরে ঢুকলেন কেন? একটু কথা বলবো। আপনি এরকম ভাবে পুকুর ভরে যাচ্ছেন কেন? ও দাদা, ঘরে তালা দিলেন কেন? ও বড়দা। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, এত বড় পুকুর, তালা একদম পরিষ্কার, অনেকটা ভরাট হয়ে গেছে, ওই পাশ দিয়ে কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তি, নিম্ন স্তরের কর্তা ব্যক্তি, তারা কেউ যান না ওখানে, ওই এলাকায়, তাদের চোখে পড়লো না উনি পুকুর ভরাট করতে শুরু করে দিলেন? দেখো অয়নদা, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উত্তর মামুদপুর, যেখানে নির্মল বেরা যে পুকুরটা ভরাট করছে সেটা হচ্ছে একদম মেন রোডের ধারে। এই রাস্তা দিয়েই বিডিও, পুলিশ আধিকারিক, তৃণমূলের যেসব ওখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, প্রশাসনিক আধিকারিকরা যাতায়াত করে। তাদের চোখে পড়েও কিন্তু তারা কিন্তু চোখ বন্ধ করলো। এবং কেন চোখ বন্ধ করে রাখলো, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। এবং এই কারণেই প্রশ্নটা উঠছে, তার কারণ সেখানে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কিন্তু এই নির্মল বেরার বিরুদ্ধে কিন্তু সহজে কিন্তু মুখ খুলতে চাইলো না। তারা কিন্তু পুকুর ভরাট হচ্ছে এইটুকুনি জানালো, এছাড়া কিন্তু তারা বিরুদ্ধে আর কোনো মুখ করলো না। এখানেই প্রশ্ন উঠছে যে এই নির্মল বেরার মাথার উপরে কি তাহলে স্থানীয় যেসব নেতৃত্ব তাদের হাত আছে, প্রশাসনিক লেভেলের হাত? ভিডিও কি বলছেন একবার দেখাই। অবাধে আর কি মাটির কারবার চলছে, পুকুর ভরাট চলছে অবাধে, এক এক জায়গায় না একাধিক জায়গায়। এই বিষয়ে কি আপনি কোনো স্টেপ নেবেন? পুকুর ভরাট করছে, দেখে নিচ্ছি, আমার জানা নেই, শুনলাম, আমি জেনে নিচ্ছি। জেনে নিচ্ছেন, জানা নেই, এটা তুমি বলছো রাস্তার ধারে একদম, এই রাস্তা দিয়ে ভিডিও যাতায়াত করেন না, তিনি দেখতে পান না, তিনি কি ঘুমোতে যান?
আর দেখো অয়নদা, এই রাস্তা দিয়ে কিন্তু শুধু যে বিডিও তাই না, বিডিও বিএলআরও রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তারা এবং হচ্ছে বিএলআরও পুলিশ প্রশাসন সবাই কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়, এটাই মেন রোড। এই আমরা দেখব কবে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। বিডিও বিএলআরও আপনাদের দায়িত্ব আপনারা পালন করছেন না, পুকুর ভরাটে মদত দিচ্ছেন, এটাই বুঝবো। আবারও খবর করব অনুপম, যদি এই পুকুর ফিরিয়ে না দেওয়া হয়, এটা ওই নির্মল বেড়ার জন্য নয়, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য পুকুর থাকতে হবে। আর বিষ্ণুপুরে লালবাদ এলাকায় মাটি মাফিয়ারা তো বসে আছে মাথার ওপরে, আর শ্রমিকরা যারা দিন আনি দিন খায় তারা মাটি চুরি করছিলেন, মাটি চুরির কাজে লাগিয়েছিলেন তাদেরকে। আর আমরা ক্যামেরা দেখেই এরা পুলিশ প্রশাসনকেও ভয় পায় না, কারণ মাটি মাফিয়া যারা তারা তো বিরাট চোর। দেখুন তারা আমরা তারাও করিনি, ক্যামেরা দেখেই মাটি মাফিয়াদের দৌড়। ওই দেখুন, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, ছুটবেন না দাদা, এটা এখানে মাটি কেন কাটছেন দাদা? সবাই মিলে 100 মিটারের রানে নেমে পড়েছেন। এরা পুলিশ প্রশাসনকে ভয় পায় না, এরা ক্যামেরাকে ভয় পায়। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এভাবে মাটি চুরি কবে থেকে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? আর স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, বিডিও তারা কি করেন? একেবারে দেখো, দীর্ঘ 1 মাস ধরে এইখান থেকে মাটি উত্তোলন করছে এবং তা চুরি করে বিক্রি করছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। আজ সকালে যখন আমরা সেখানে যাই, একেবারেই কোদাল, গাইতি এবং ঝুড়ি পেলে ছুট দিতে থাকে, জঙ্গলের দিকে ছুটতে থাকে শ্রমিকরা। তবে এই যে মাটি মাফিয়ারা, তারা দিনের পর দিন একটা ত্রাস সৃষ্টি করেছে বিষ্ণুপুর শহর জুড়ে এবং আশেপাশে জায়গা জুড়ে। এই মাটি কিন্তু ট্রলি করে অর্থাৎ ট্রাক্টর করে বিষ্ণুপুর শহরে প্রবেশ করছে, যেখানে রয়েছে থানা, রয়েছে একেবারে এসডিপিও অফিস, রয়েছে এত সিভিক পুলিশ, এত সিসিটিভি ক্যামেরা, বিএলআরও অফিস রয়েছে, এসডিএলআরও অফিস রয়েছে, মহকুমা শাসক কার্যালয় রয়েছে। এত আধিকারিক থাকার সত্ত্বেও দিনের পর দিন কিভাবে এইভাবে মাটি চুরি হচ্ছে, এটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তবে মাটি মাফিয়ারা কিন্তু প্রশাসনের সঙ্গে, প্রশাসনের একাংশের সঙ্গে জড়িয়ে আছে, এই অভিযোগটাও তুলছে স্থানীয় প্রশাসনের কর্তারা। কি বলছেন? তারা জড়িত আছেন এরকম অভিযোগ উঠছে, এত সিসি ক্যামেরা নাকের ডগায় আপনাদের, তারা কি বলছেন দেবব্রত? একেবারে আমরা এই বিষয় নিয়ে যোগাযোগ করেছিলাম স্থানীয় বিএলআরওর সঙ্গে। তিনি বলছেন তিনি ছুটিতে আছেন, কিছু জানেন না, এবং মহকুমা শাসক কার্যালয়ে আমরা গিয়েছিলাম, তিনিও থাকেননি অফিসে, অর্থাৎ প্রশাসনিক কোনো সদুত্তর পাওয়া যায়নি। ছুটিতে আছেন মানে কোনো খবর রাখতে হবে না। আর এটা চলছে কয়েক মাস ধরে, কয়েক মাসই কি আপনি ছুটিতে? আর এসডিও আসেননি অফিসে, তিনিও কি জানেন না? এটা সন্দেহ, ভয়ঙ্কর সন্দেহ আছে। আমরা কাদেরকে পেলাম আর আপনাদেরকে পেলাম না? এই যারা মাটি কাটছিলেন তাদের সঙ্গে কথা, আর ট্রাক্টরে যারা নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে কথা। এই মাটি নিচ্ছ, কোনো চালান আছে, কাগজ আছে? কোনো কাগজ নেই, তাহলে মাটি বইছো? ও এইভাবে অবৈধভাবে মাটি বিক্রি করছে? কতদিন বইছো? আজকে প্রথম। অধিকাংশ দিন আসছি, দেখছি এই সামনে দিকটা, বাঁ দিকটা, জঙ্গলের বাঁ দিকটাতে মাটি কাটা হচ্ছে, মোড়াম কাটা হচ্ছে, ট্রাক্টরে করে লোড হচ্ছে, কিন্তু বেলা হলে আস্তে আস্তে দেখছি নাই হচ্ছে, ওই ভোর দিকে বা সকাল দিকে ওইটা হচ্ছে। না বৈধ না অবৈধ আমি বলতে পারছি না, তবে যেহেতু ভোরের দিকে, দিনের মধ্যে করছে না, ভোরের দিকে করছে, তাহলে একটু তদন্ত হওয়া দরকার আছে আমার মনে হয়। আর জমির মালিক, এই জমির মালিক তিনি জানেনই না যে তার জমি থেকে মাটি চুরি হচ্ছে। তার বাড়িটা কোথায় আমি বুঝতেই পারলাম না। তিনি কি এই এলাকাতেই থাকেন? আপনার জমি আপনি জানেন না? না 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 না, এ কি করে হয়? আমার ওইটা একটা জমি আছে, আমার জমির উপরে একটা বাঁধ আছে, সেই বাঁধটার থেকে রাত্রেবেলায়, ভোরবেলায় যখন পাচ্ছে এসে ট্রাক্টরগুলো এসে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। ওটা আপনি করছেন? না না, ওটা তো আমাদের রাখা আছে, আমরা কোনো মাটি কাউকে দিতে চাই না, সব লুকিয়ে সব জোর করে তুলে নিয়ে চলে যায়। কারা করছে? ওই বিভিন্ন ট্রাক্টর আছে, ট্রাক্টর গুলো আসছে, তখন তুলে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না তো, ভোরবেলায় চুরি করে নিয়ে যায়। তা আপনি কোনো অভিযোগ করেননি কেন? আপনি গেছেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, জানি না গেছেন কিনা, যান, গিয়ে অভিযোগ করুন। আর এবার দেখুন ঝাড়গ্রামে নদী থেকে বালি চুরি হচ্ছে।
হ্যাঁ, বলছে বিএলআরও অফিস থেকেই এই কাণ্ড ঘটছে। স্থানীয়দের কাঠগড়ায় বিএলআরও দফতর। দেখেছেন কিভাবে বালি চুরি হচ্ছে, গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, বালি পাচার করা হচ্ছে। কি অবস্থা! ঘরে ঘরে না পাচার হচ্ছে না, ঘরে অধিকাংশই তো পাচার হচ্ছে। সব তো নিয়ে গিয়ে স্টক করছো তোমরা রাতে রাতে এখান থেকে গাড়িতে করে মাল পাচার হচ্ছে। সামনে স্টক করা আছে তো বিভিন্ন জায়গায়। ধীরে ধীরে বালি চলে যাচ্ছে, কারো কোনো হেলদোল নেই। রাজু, বিএলআরও দফতরের দিকে, বিএলআরও দফতর কেন কাঠগড়ায়, আর বিএলআরও সাহেব তিনি কোথায়, কি বলছেন? দেখো অরিন্দম, এই খবর আমরা দেখাবার পরেই তড়িঘড়ি প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং ঘটনাস্থলে আজ পুলিশ প্রশাসন গিয়ে যে সমস্ত গরু গাড়ি দিয়ে গরু এই বালিগুলি তোলা হচ্ছিল সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আচ্ছা, বালিগুলি তোলা হচ্ছিল সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মূলত যে জায়গায় বালি রাখা হয়েছিল এবং যে বাড়িতে বালি রাখা হয়েছিল, যেখান থেকে বালি পাচার হচ্ছিল স্টক করে, সেখানেও পুলিশ গিয়েছিল, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। জেলা প্রশাসনের বড় এক অংশের মদত রয়েছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন এবং ঝাড়গ্রামের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। তিনি বলছেন প্রশাসনের একটা অংশ জড়িত না থাকলে এভাবে বালি পাচার হয় না। আমরা এর আগেও এই খবর দেখাচ্ছি, একদম একদম 12টা থেকে দেখাচ্ছি, কিন্তু বিষয়টা হলো কারা বালি পাচারের মাফিয়া তাদেরকে তো আর ধরা যায় না রাজু। তাদেরকে কি ধরতে পেরেছে পুলিশ? বিএলআরও কাঠগড়ায় তদন্ত করতে পারছে প্রশাসন রাজু? একদমই না অয়েন্দ্র, কারণ বিএলআরও যেখানে কাঠগড়ায় সেখানে বিএলআরও দপ্তরের এক অংশের আধিকারিকের মদত রয়েছে। সেক্ষেত্রে সেই বিএলআরও দপ্তর থেকে যে তদন্ত হচ্ছে সেই তদন্ত অনেকটা খামতি রয়েছে, কারণ যে সমস্ত আধিকারিকদেরকে সেখানে পাঠানো হচ্ছে তারাই সেই সমস্ত বালি যেখান থেকে উত্তোলন করা হবে বা যে সমস্ত বৈধ খাদান রয়েছে তার ডিমার্কেশন এবং সেখানে জিপিএস দিয়ে সেই জায়গাকে লোকেশন করা সমস্তটাই তারা করে। সেক্ষেত্রে তারা জানেন কোথা থেকে বালি চুরি হচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গায় তারা কখনোই বারবার আপনাদের কি সাহস, তাই ভাবি আপনারা এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এটাই তো বলছেন স্থানীয় মানুষ, স্থানীয় তৃণমূল নেতা। অবৈধভাবে বালি চলছে, আমরাও বিভিন্ন সূত্রে খবরটা পেয়েছি। এমনকি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা দলের লোকজনের কাছ থেকেও বিভিন্ন সময় আমরা এই খবরগুলো পাই। অবৈধভাবে বালি চলছে, এতে পরিষ্কার সরকারের একটা ক্ষতি হচ্ছে। এত মানে অনিয়মভাবে বালি চলছে, আমাদের মনে হচ্ছে এই বালি ব্যবসাকে কেন্দ্র করে কিছু উচ্চ পদস্থ আধিকারিকও জড়িত। আর এবার দেখাবো ঘাটালের ছবি। আমরা খবর করি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, শহরের মানুষের জন্য, তাদের সমস্যার যাতে সমাধান হয়। অহেতুক চিৎকার নয়, গঠনমূলক সমস্যা। আমরা 31শে ডিসেম্বর বছরের শেষ দিন দেখিয়েছিলাম জল নেই, কল আছে সুলতানপুর গ্রামে। প্রশ্ন তুলেছিলাম গ্রাম পঞ্চায়েত কি করে, বসে বসে ঘুমোয়? কল আছে, জল নেই। কতদিন ধরে ছিল এই সমস্যা? 2 বছর। আর আজকে জল পেয়ে গেলেন। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, 2 বছর ধরে এই সমস্যা ছিল, এ তো চিচিং ফাঁক হয়ে গেল। মানে সত্যি পারতেন তো, করছিলেন না কেন? আরো মাল কামানোর ধান্দা ছিল নাকি? একদমই। দেখো অয়নদা, আমরা সেই খবর 31শে ডিসেম্বর দেখিয়েছিলাম যে 30টি পরিবার কিভাবে পানীয় জলের সংকটে পড়েছেন এবং সেই পানীয় জলের সংকটের জেরে তারা পুকুরের জলও ব্যবহার করছেন। এই খবর আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখাই দর্শকদের, এবং সেই খবর দেখেই নড়ে চড়ে বসে ঘাটাল পঞ্চায়েত সমিতি। তারা অবশ্য দাবি করছেন যে অনেক আগে থেকে ওই এলাকার পানীয় জলের সংকটের সমস্যা রয়েছিল, সেই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু নিউজ 18 বাংলার খবর হওয়ার ফলে আরও দ্রুত কাজ করেছেন। এক কথায় ওই এলাকার, অর্থাৎ ঘাটালের কামদেবপুর এলাকার 30টি পরিবার তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন যে আপনাদের খবর সম্প্রচারের ফলেই একমাত্র আমরা এই জল পেয়েছি, খুব দ্রুত জল পেয়েছি। এবং নিশ্চয়ই আমরা আমাদের কর্তব্য পালন করছি, কিন্তু আপনারা জল পেয়েছেন, এটাই তো সবথেকে ভালো বিষয়। আর এই প্রশাসনের একাংশকে, লোয়ার লেভেলে, লোয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে, তাদেরকে ঠেলা না দিলে হয় না, তাদেরকে তাদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে হয় না।
আজ থেকে জল চালু করেছে, আমরা জল পেয়ে খুব খুশি। আর আপনাদের এই মিডিয়ায় এই সব খবর দেখানোর জন্যই আমরা জলটা পেলাম, এটাতে আমরা খুব খুশি হয়েছি জলটাতে পেয়ে। 5 বছরের মতন জল থাকেনি, এতদিনে আমরা একটু জল পেয়েছি। এই ঘন্টা কানেকের মতন জল ছেড়েছে, খবরটা দেখাতেই জলটা ছেড়েছে। তা নাহলে তো এতদিন তো আমরা তো জল পেয়েছিলুম নি। হ্যাঁ, জলটা ছাড়তে একটু খুশি হয়েছে, এবারে স্বচ্ছ মতো জল পাবে। জল পেতে আমরাও আজকে খুবই খুশি, আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই যে আপনাদের নিউজ চ্যানেলে দেখানোর পরে আরও একটু গতিশীল হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছিলাম। আসলে এমন একটা জিনিস, একটা মানে এত বড় পাইপ লাইন যেটা বিধায়কের কোটা থেকে তৎকালীন শঙ্করদার কোটা থেকে হয়েছিল, একটি জায়গাতে এই বলটি আটকে যাওয়ার কারণে ওই পাড়াটি কিন্তু ইয়ে হয়েছে। এই শুনলেন, এটাই বলেছিলেন 12টার সময় দেখিয়েছিলাম যে একটা বল আটকে ছিল নাকি, 2 বছর ধরে ওই বল আটকে থাকলো, ক্রিকেটের বলের মতো, টেনিসের বলের মতো। জল পেলেন না সেই জন্য। দারুণ বলেছেন, অসাধারণ। স্বপন সাহা বা NK সলিলের স্ক্রিপ্টে এরকম ডায়লগ থাকতো, জানেন তো। এবার দেখুন, আমরা খবর করেছিলাম 9 মাস আগে। 9 মাস আগে রাস্তার শিলান্যাস হয়েছিল, কিন্তু রাস্তা কাজই শুরু হয়নি। 9 মাসে তো অনেক কিছুই হয়, আপনারা জানেনই তো, বোঝেনই তো সব কিছু। 9 মাস পরে রাস্তার কাজ শুরু হলো, এইভাবে ফিতে কেটে শুরু হয়েছিল, শিলান্যাস হয়েছিল। 9 মাস পরে এই রাস্তার কাজ শুরু হলো, একেবারে নিয়ম মেনে হলো। 9 মাস পরে তো অনেক কিছুই হয়। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। 9 মাস লাগলো কেন দিগ্বিজয়? দেখো অরুণদা, যেই সময় অর্থাৎ 9 মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ চক থেকে সমাজগড়া পর্যন্ত যে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাস করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির, তারপরে এলাকাবাসীদের মধ্যে কিছু সমস্যা দেখা গিয়েছিল এবং সেই সমস্যার জন্য গ্রাম পঞ্চায়েতে বারবার বৈঠক হয়েছে এবং সেই সমস্যায় যখন দাঁড়িয়েছে, রাস্তা তৈরি হচ্ছে না, রাস্তা খারাপ, সেই খবর কিন্তু আমরা দেখাই নিউজ 18 বাংলা। তারপরেই বিধায়ক এলাকা পরিদর্শনে আসেন, পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির উপপ্রধান সবাইকে নির্দেশ দেন, বিডিওকে নির্দেশ দেন পুরো বিষয়টি দেখার জন্য, এবং তারপরেই তৎপরতা শুরু হয় এবং আজকে সেই এলাকায় ঢালাই রাস্তা শুরু হয়েছে এবং এলাকাবাসী যথেষ্ট খুশি। তারা নিশ্চয়ই আমরাও খুশি, কারণ 18 মাস তো আর লাগেনি, 9 মাসে হয়েছে। 18 মাসে বছর হয় বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি। এখানে স্থানীয় বাসিন্দারা খুশি। দেখুন, গত 8 মাস ধরে যে রাস্তাটা বন্ধ ছিল, সে রাস্তাটা আজকে ঢালাই শুরু হয়েছে, এতে আমরা খুবই আনন্দিত। এই খবরটা নিউজ 18 বাংলা প্রথম সম্প্রচার করে, তাতে প্রশাসন দেখেছে, নড়ে চড়ে মোটামুটি কাজটা শুরু করেছে। এখন আমরা খুব আনন্দিত এবং চ্যানেলকে খুব ধন্যবাদ জানাই। রাস্তাটা খুব দরকার, কারণ এটা হাসপাতাল গেছে, এটা প্রথম বুঝতে হবে। এখানে প্রচুর মানুষ বাস করে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি ছিল। আমরা প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে এই রাস্তাটাকে উদ্বোধন করেছিলাম। তারপরে একটা স্থানীয় মানুষের মধ্যে একটা জটিলতা তৈরি হয়, সেটাকে ওভারকাম করে রাস্তাটার কাজ চালু হয়েছে। হয়তো প্রথমেই পুরোটা হচ্ছে না, অর্ধেকটা রাস্তা বা একটু বেশি হচ্ছে, 1/2 কিলোমিটার মধ্যে বাকি থেকে যাচ্ছে। বাকি যেটুকু কাজ বাকি থাকলো সেটাও নিশ্চয়ই আমরা পার্শ্ব করে আবার ঠেলে এটা করে দেবো। নিউজ 18 বাংলা তো গ্রামে গঞ্জে খবর রাখে, আর মানুষের কথা, দুর্দশার কথা যেখানে যেখানে আছে সেখানে তুলে ধরে। তো নিউজ 18কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তেহট্টের খবরে যাব। তেহট্টে জবরদখল উচ্ছেদকে ঘিরে ব্যাপক গন্ডগোল। দেখুন সেই ছবি। পঞ্চায়েত প্রধানকে মার দখলদারদের। 117 একর খাস জমি দখল। কারা দখল করেছিল? তাদের এত বড় সাহস হলো কোত্থেকে পঞ্চায়েত প্রধানকে মারধর করার? পুলিশ কি করছিল তখন? সমীর, কথা বলবো। দেখো তেহট্টের নাড্ডা পঞ্চায়েতের শ্রীশখালী, সেখানে 117 একর খাস জমি ছিল। বেশ কিছুদিন ধরে কিছু পরিবার সেখানে জবরদখল করে বসবাস করছিলেন। সম্প্রতি ওই জমিতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকল্পনা করে তেহট্ট পঞ্চায়েত, তেহট্টের নাড্ডা পঞ্চায়েত, এবং সেই মতন কিছুদিন আগে প্রশাসনের আধিকারিকরা সেখানে যান জবরদখল উচ্ছেদ করতে, এবং সেই সময় কিন্তু এই যে জবরদখলকারীর যারা পরিবার তারা বাধা দেয়। এবং আজ সেখানে যখন ঠিকাদার সংস্থা সেখানে কাজ করতে যান, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কাজ করতে যান, সেই সময় ঠিকাদার সংস্থা কর্মীদের
জমিদের ওই জবরদখলকারীরা তারা করে এবং মারমুখী হয়ে যান এবং তাদেরকে মারধরও করে। এবং এই ঘটনার খবর পেয়ে সেখানে নাড্ডা পঞ্চায়েতের প্রধান সেখানে যখন যান, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ এবং তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। না, জবরদখল কি ছাড়া গেল? জবরদখল কি উচ্ছেদ করা গেল নাকি না করা গেল না? না, এখনো পর্যন্ত সেখানে উচ্ছেদ করা যায়নি বলতে গেলে, কিন্তু আজকের প্রশাসন সেখানে পিছু হটে এবং পরবর্তীকালে জবরদখলকারীদের সাথে কথাবার্তা বলে ওই প্রকল্প যাতে বাস্তবায়িত করা যায় সেদিকেই চিন্তা ভাবনা করছে। ওকে, আমরাও লক্ষ্য রাখবো কি হতে চলেছে আগামী দিনে। এখানে যে ডাস্টবিন বানানো হবে এটা আমরা বানাতে দেব না বলেছি। আমাদের সাইডে স্কুল, আমাদের বাচ্চাদের মানুষ করতে হবে, কি করে মানুষ করবে বলেন? এর জন্য আমরা দেব না। প্রধান এসে বলছে এখানে বানানে কি অসুবিধা আছে। এখন সরকারি প্রজেক্ট মানবো না আমরা। আমরা গ্রাম বসেছি, আমরা সরকারি জায়গায় বসবাস করছি, আমাদের মধ্যে আমরা এগুলো আনতে দেব না। এই জায়গা নিয়েই এরকম করে ওরা ইট মিট এনেছে, আমরা বলেছি ইট গাড়ি নিয়ে চলে যান, ওরা কিন্তু যায়নি। ওরা যায়নি বলেই মানে ওরা আমাদের মারতেছে, আমরা ওদের মেরেছি। একটা সরকারি প্রজেক্ট গার্বেজ নোংরা ফেলার জায়গা, এটা সরকারি প্রজেক্ট, সরকার মারফতেই হচ্ছে। সেখানে আমি উপস্থিত না থাকার পূর্বেই হইচই অলরেডি যারা যেসব এজেন্ট কাজ করতে এসেছে, হ্যাঁ, সেসব এজেন্টকে জনসাধারণ মেরেছে। তারপর আমি যখন স্পটে আসি তখন জনসাধারণ আমাকে চড়াওয়া হয় এবং আমাকে মারতে যায় এবং দু এক ঘা মেরেওছে। জমি জটে শ্রীরামপুরের সিলখাব। হ্যাঁ, আজকে বিএলআরও থেকে জমি মাপজোক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কৃষকদের। জমি জট কতটা, কেন জমি জট, কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। কেন জমি জট, সিলখাব কোথায় তৈরি হচ্ছে, কৃষকদের বক্তব্য কি? হ্যাঁ অন্দা, দেখো 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন যে শ্রীরামপুরে সিলখাব হবে। এই শ্রীরামপুর সারাপল্লী যে সমস্ত যে এলাকা যারা এই সিল্কের যারা কাপড়ের যারা কাজ করে তাদেরকে নিয়ে একটি হাব তৈরি করা পরিকল্পনা ছিল। সেই মোতাবেক শ্রীরামপুরের প্রবাসনগর অর্থাৎ শ্রীরামপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে সেখানেই সিল্ক হাবের জন্য মাটি ফেলা হচ্ছিল। কিন্তু যেটা বাস্তবে যে বাধাটার সম্মুখীন হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে এই এলাকায় বেশ কিছু জমিতে কিন্তু তারা চাষ করত, কিন্তু সরকারিভাবে পুরসভা কিন্তু বলছে যে এইটা খাস জমি, সেখানে কারোর কোনো কাগজপত্র নেই। কিন্তু এই এলাকা যারা কৃষক, যারা বিগত 50 বছর ধরে যারা এই এলাকায় কমিটি তৈরি হয়ে গেছে, এবার কি হবে? সিলখাব কি তৈরি করতে পারবে আদৌ? একদম সংক্ষেপে জানতে চাইবো। দেখো, এইটা নিয়ে কিন্তু একটা জটিলতার প্রশ্ন হয়েছে। সেই কৃষকদের দাবি যে আমাদের প্রকৃত ক্ষতিপূরণ না দিলে আমরা এই জমি আন্দোলন কিন্তু চালিয়ে যাব। অর্থাৎ চাষিদের দাবি মতো ক্ষতিপূরণ না দিলে পরে এই সিলখাবের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আমরা সিলখাবের জন্য রাজি আছি, কিন্তু বলছে সরকারি জমি সরকার কোথা থেকে পাইছে। আমরা মালিকানা জমি চাষ করছি, বামফ্রন্টের আমলে কিছু ভুল বুঝার জন্য জমিটা ভেস করছে, তারপরেও আমরা চাষ করে যাচ্ছি। এখন এরা সিলখাবের জন্য জমি দখল করতে আইছে। হ্যাঁ, জমিতে ফসল হয়তো জমিতে জল আমাদের কৃষক দরদি সরকার ওরা বলছে যখন আমরা আরেকটা সুযোগ কি চিঠি দাও, কারা কারা বাধা দিচ্ছ, আমরা আবার ডেকে রেকর্ড চেক করব, যদি রেকর্ড থাকে আমরা কৃষকদের পাশে বরাবর বলেছি। আর এবার দেখুন, কৃষকদের ধান না কেনায় মিল মালিক, রাইস মিল মালিক তিনি কিনলেন না, আর তার জন্য রাস্তা অবরোধ কৃষকদের। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, ট্রাক ধর্মঘটের কারণ দেখাচ্ছেন কৃষক মালিক, নাকি ফোড়েদের দিয়ে মাল কেনাতে চাইছেন রাইস মিল মালিক? দেখো, যে ঘটনাটা ঘটেছিল বীরভূমের দুবরাজপুরে, এটা নিয়ে কিন্তু একটা জটিলতা রীতিমতো তৈরি হয়েছে। চাষিদের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, যদিও হ্যাঁ সুপ্রতিম, ধানটা কেনার পর চালটা কি ধানটা কিভাবে নিয়ে যাবে দিন পর্যন্ত, এটা নিয়ে একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বা চাষিদের অভিযোগ এখানে পড়ে গেলেও একটা সমস্যা রয়েছে। আর সেই কারণেই কিন্তু
ছিল তারা কিন্তু সেখানে ছিল এবং চাষিরা বিকেলবেলা সন্ধ্যের রাস্তা অবরোধ করে এবং সেখানে কিন্তু দুবরাজপুর থানার পুলিশ আসে এবং দুবরাজপুর থানার পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারপরে কিন্তু সন্ধ্যে থেকে ধান কেনা শুরু হয় এবং চাষিরা যে অভিযোগটা করছিল যে আমরা এই ধান নিয়ে কোথায় যাবো, কারণ এই যে আমরা বিক্রি করতে এসেছি সেটা রাখবো কোথায়, কিন্তু পুলিশের হস্তক্ষেপে কিন্তু ধান কেনা শুরু হয়েছে সন্ধ্যের পর থেকে। ধন্যবাদ। অনেক রকমের অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখাই এবং গরিব মানুষের ছেলেমেয়েরা খেতে আসে, পড়তে আসে, শিক্ষা নিতে আসে। বাবা মারা চান তাদের সন্তানরা শিখুক, পড়ুক, কিন্তু কত রকমের সমস্যা দিয়ে তাদের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয়। পাঁচিল টপকে যেতে হয়, রাস্তা নেই। এই যে রানীনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো রাস্তা নেই, দেখবেন পাঁচিল টপকে নিয়ে যাচ্ছেন গরিব মা তার সন্তানকে। এই দেখুন পাঁচিল টপকে একটা টিনের স্টিলের একটা কৌটো নিয়ে একটু সামান্য খিচুড়ি, একটু সামান্য ডিম, ভাত যদি পাওয়া যায় নিয়ে যাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, এই সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে? সিডিপিও, বিডিও তারা কি করছেন? দেখো, মুর্শিদাবাদের রানীনগর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে যে 235 নম্বর আইসিডিএস কেন্দ্র রয়েছে এবং প্রায় 6 বছর আগে যে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন তার অনুমতিতেই এইখানে এই আইসিডিএস সেন্টার খোলা হয় এবং এই 6 বছর ধরেই কিন্তু এই পাঁচিল টোপকে কিন্তু যেতে হচ্ছে প্রসূতি মা এবং শিশুদেরকে, এবং বারংবার প্রশাসনের আধিকারিকদেরকে বলার পরেও কোনো কাজ হয়নি। এবং এই অভিযোগ যে রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তিনি এই অভিযোগ পেয়ে কিন্তু পরিদর্শনে যান এবং পরিদর্শনে গিয়ে তিনি কিন্তু আশ্বাস দেন যে খুব দ্রুত এই রাস্তার তৈরি করার কথা তিনি বলেন। এবং যে কতদিন ধরে চলছে রাকিবুল? প্রায় 6 বছর ধরে চলছে এই একই অবস্থায়। 6 বছর ধরে পাঁচিল টপকে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। আর এখন পঞ্চায়েত বলছে দ্রুত হবে, দ্রুত চাই, দ্রুত করুন, ব্যবস্থা করুন, আমরা নজর রাখবো। আপনাদের উদাসীনতা, গাফিলতিতে আমরা কখনো সমর্থন করব না। এখানে এটা হসপিটালের ভিতরে স্কুলটা করতে দিয়েছে কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা রাখেনি, আর এই হসপিটালের মানে প্রাচীর ওইটাই আমাদেরকে টপকে আসতে হচ্ছে এখন। হ্যাঁ, প্রচুর অসুবিধা। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি একদিনও খাবার নিয়ে আসতে পারিনি। আর যারা একটু পারছে তারা ওই কষ্ট করেই আসছে বাচ্চাগুলো, তো কোনো সময় কেউ আসছে কেউ আসছে না, এরকম। উপযুক্ত একটা রাস্তার যে দরকার এখানে স্কুল চলার জন্য সেটা নেই, সবাইকেই ওই পাঁচিল পার হয়ে আসতে হয়। আর উপরন্তু এখানে অনেক নোংরা আবর্জনা আশেপাশের মানুষজন ফেলে রাখে, কথা শোনে না তারা। অভিভাবকদের এটাই অভিযোগ যে আমরা বাচ্চা কি করে পাঠাবো, সেই জন্য শুধু তারা খাবারটা নিতে আসে, মেনলি এটাই। আমি জানিয়েছি আমাদের সিডিপিও স্যারকে বলেছিলাম, বিডিও স্যার উনি বলেছিলেন ওনাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, আমি দিয়ে এসেছি, উনি দেখবো বলেছে। আমরা এসে দেখলাম যে এখানে সত্যি ছোট ছোট বাচ্চারা কাটা খুঁচের মধ্যে দিয়ে কিভাবে চলাফেরা করে আমার জানা নাই। তারপরে আবার রাস্তা নাই দেখছি, গর্ভবতী মায়েদের জন্য আসা যাওয়ার খুবই সমস্যা। সেটা আমরা স্পটে এসে দেখলাম, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। কি অবস্থা, একটা সমাধান করার চেষ্টা করুন তাড়াতাড়ি। বিডিও, সিডিপিও কি করেন কাজ? কিছু করেন কি? এবার দেখুন বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র, এ আর নতুন কি? বন্ধ স্বাস্থ্য কেন্দ্র, বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র, সেখানেই বসে নেশার আসর, মদের আসর, পার্টি হয় সেখানে, একেবারে মদের বোতল পড়ে রয়েছে। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। কালনার পূর্ব সাতগেছিয়ার ঘটনা। কতদিন ধরে এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ? কেন বন্ধ হয়েছে? একটু আবার নতুন করে শুরু করবে নবকুমার, তোমার কথা প্রথমে স্পষ্ট শোনা যায়নি। পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকাতে যে শিশু শিক্ষা কেন্দ্রটি আছে সেখানে সকালবেলা অঙ্গনারী কেন্দ্রে বাচ্চাদের খাওয়ানো হয়, কিন্তু রাত বাড়লেই
8টার পর থেকে সেখানে শুরু হয়ে যায় মদের আসর, এবং সেই মদের আসরে এলাকার সমস্ত লোকজন ওখানে বসে, কিন্তু দীর্ঘদিন ধরে এলাকাবাসী প্রধানকে জানিয়ে এসছে, কিন্তু কোনো রকম সেখানে ফলস্বরূপ কিছু হয়নি। আগের প্রধান যিনি ছিলেন তিনি বলছেন সেই সময় তার এলাকাতে পুলিশ টহলদারিতে কিছু উপদ্রব কমেছিল, কিন্তু বর্তমানে সেই উপদ্রব আরো বেড়ে যায়। এখন এলাকাবাসীরা ভয় পাচ্ছে যে এই মদ খাওয়ার ফলে এলাকায় আবার চুরি ছাঁচড়ামি এগুলো সমস্ত বেড়ে চলেছে। তা কি করছে প্রশাসন, কি করছে? প্রশাসনকে দীর্ঘ টাইম জানানোর পরেও এরা কোনো হেলদোল নেই। কালনা থানার পুলিশ এখানে একবারের জন্য ওখানে আর কোনো টহলদারি দেওয়া বন্ধ করে দিয়েছে। এলাকাবাসী হেল আর দোল এই দুটোও নেই আপনাদের। কবে আসবে এই দুটো অপেক্ষা করব আমরা, কিন্তু আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না, বেশি দিন। দুটো আসুক আপনাদের, হেল আর দোল। এবার দেখুন, স্কুল পড়ুয়ার ব্যাগে আগ্নেয়াস্ত্র। খুব স্বাভাবিকভাবেই অন্য পড়ুয়ারা, অন্য অভিভাবকরা তারা আতঙ্কে। কথা বলবো সুজনের সঙ্গে। সুজন, কিভাবে এলো ওই পড়ুয়ার ব্যাগে আগ্নেয়াস্ত্র, কি বলছে পুলিশ? একদমই অয়ন্দা, তোমাকে জানিয়ে রাখি আশ্চর্য ঘটনা যে এক স্কুল নবম শ্রেণীর ছাত্রের ব্যাগে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। যেটি জানা গিয়েছে গতকাল যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার সুদর্শন নগর যে পিএইচভি উচ্চ বিদ্যালয় রয়েছিল, সেখানে সেই স্কুলে উত্তীর্ণ ছাত্রদের বই বিতরণ চলছিল। ঠিক সেই সময় এক নবম শ্রেণীর উত্তীর্ণ ছাত্রর ব্যাগে লক্ষ্য করেন আগ্নেয়াস্ত্র। স্কুলেরই শিক্ষক এবং শিক্ষিকারা রীতিমতো তারা ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু বংশিয়ারি থানায় যোগাযোগ করে, খবর দেয় এবং ঘটনার খবর পেয়ে বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই স্কুলে পৌঁছে সেই যে নাবালক ছাত্র রয়েছে তাকে কিন্তু আটক করে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ তার কাছ থেকে কার্তুজ উদ্ধার করে এবং তাকে আজ কিন্তু জেলা আদালতে পাঠিয়েছে। তবে প্রশ্ন উঠেছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, এটা দেখা উচিত পুলিশ প্রশাসনের। একজন নবম শ্রেণীর ছাত্রের ব্যাগে কি করে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে সে? শিক্ষকের বদলি আটকাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আর প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। দেখুন 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 কি ভয়ঙ্কর বিক্ষোভ। এটা বসিরহাটের পিফা দেভক অবৈতনিক প্রাথমিক স্কুলের ঘটনা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, নিশ্চয়ই শিক্ষকের সঙ্গে হয়তো খুব ভালো সম্পর্ক পড়ুয়াদের, অনেক সময় দেখা যায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ কেন? স্কুল শিক্ষা দপ্তর তো বদলি করে, কিন্তু এখানে কি কোনো কাঠিবাজির সমস্যা আছে? একদম, দেখো অভিভাবকদের এখানেই দাবি যে এই প্রধান শিক্ষক তিনি কাঠিবাজি করেছেন, অর্থাৎ এই যে সেলিম স্যার বলে যিনি এই শিক্ষক রয়েছেন তিনি বেশ কয়েক বছর ধরে এসেছেন। তারপরে অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গে এতটাই বন্ধুত্ব সম্পর্ক, শুধু পড়াশোনা নয় তাদের ব্যক্তিগত সমস্যার জন্য তিনি তা এগিয়ে আসেন এবং পরিবার এবং যারা অভিভাবকদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। এখানেই সমস্যা প্রধান শিক্ষকের, তিনি এটা মেনে নিতে পারেননি, ফলে তিনি কাঠিবাজি করলেন। কাঠিবাজি করার পরেই এই সেলিম স্যার এখান থেকে বদলি হলেন এবং তার জন্যই পড়ুয়ারা যেমন স্কুলের বাইরে এবং অভিভাবকরা ঠিক প্রধান শিক্ষকের ঘরে প্রধান শিক্ষকের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। ফলে আপনি বদলির নির্দেশ দিয়েছেন, আপনি কাঠিবাজি করেছেন, আপনাকেই ফেরত নিয়ে আসতে হবে এই শিক্ষককে। এই দাবি তুলে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে তিনিও কিন্তু স্বীকার করলেন, তিনি তার স্পষ্ট দাবি তিনি এর সঙ্গে কোনো যুক্ত নয়, অর্থাৎ তিনি কাউকে কিছু বলেননি, এমনি এমনি নাকি বদলি হয়ে গেছে। এখানেই অভিভাবকরা বিক্ষোভ দেখালেন প্রধান শিক্ষকের। কাল থেকে কি হয়, কাল থেকে কি পরিস্থিতি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আর এদিকে জাতীয় সড়কে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, তেল নিতে হুড়োহুড়ি সাধারণ মানুষের। আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, খুব ঝুঁকি নিয়ে তেল নিতে হুড়োহুড়ি। এখানে যদি একটা সামান্য দেশলাই জ্বলতো পুড়ে ছারখার হয়ে যেত। একেবারে, এবং সেটা কেন যে মাথায় রাখলো না মানুষজন সেটাই কিন্তু ভাবাচ্ছে সকলকে। আসলে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে যেভাবে তেল ট্যাঙ্কার উল্টে যায় আর তা থেকে তেল নেওয়ার জন্য এই হুড়োহুড়ি, যদি কোনো কারণে আগুন কোনোভাবে যদি লেগে যেত তাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতো। কিন্তু দুর্ঘটনা ঘটলো বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের ধাক্কা, জখম হলেন 6 জন। কিন্তু সেসব ভুলে গিয়ে মানুষজন ছুটলেন তেল নেওয়ার জন্য। কারণ সর্বনাশ,
কারো পৌষ মাস, এই যে বলে না সেই কথাটাই যেন দেখতে পেলাম। কোথায় না হেড়িয়াতে তাদেরই সর্বনাশ হতে বসেছিল। আর একটু হলে, একটু ভাবুন আবার হাতির হানা ডুয়ার্সে, আবার